আমরা আবারও এক রক্তাক্ত জুলাইয়ের সাক্ষী। জুলাই প্রতিবার ফিরে আসে তার রক্তাক্ত রূপ নিয়ে। যে মা তার সন্তানকে রান্নাঘরে চুলোর কাছে আসতে দেয় না, কারণ আগুনের আঁচ লেগে যাবে বলে। যে বাবা তার সন্তানকে সকল বিপদ-আপদ থেকে আগলে রাখে। আজ সেই সন্তানেরাই আগুনে ঝলসে একাকার অবস্থা। ফুসকা। যেই গালে মা চুমু এঁকে দিয়ে রাতে ঘুম পাড়াতো, সে মুখগুলো আজ চেনা যায় না। এ এক বীভৎস জুলাই। ২১ জুলাই যখন মাইলস্টোনে এই মর্মান্তিক ঘটনা ঘটে, তখন অনেক মানুষ সেখানে ভিড় জমিয়েছিল। আমরা দেখতে পেরেছি সাংবাদিকরা কাউকে প্রশ্ন করছিল, আপনারা কেন এখানে এসেছেন? তখন তারা প্রত্যুত্তরে বলছিল, আপনি যে কারণে এসেছেন আমরাও সে কারণে এসেছি। সাংবাদিক বলে, এটা তো আমার পেশা। তখন প্রত্যুত্তরে তিনিও বলেন, এটা আমাদেরও পেশা। এটা কি ধরনের পেশা? এক বাবা তার বাচ্চাকে নিয়ে বিমান দেখতে এসেছে। আসলে তারা বিমান দেখতে না, মানবিকতার কবর দেখতে এসেছে। আমরা এক ভিডিওতে দেখেছি একটি বাচ্চা, আনুমানিক 10 বছর কিংবা 12 বছর, তার মাথা আগুনে পোড়া, তার সব চুলগুলা পুড়ে গেছে, তার শরীরে সব কাপড় পুড়ে গেছে। সে সাহায্যের জন্য হাঁটছে, তার চোখে মুখে আতঙ্ক। কিন্তু কেউ তাকে একবার সান্ত্বনা দেওয়ার জন্য যে বলল না, বাবা কিছু হবে না, আমরা আছি। আমরা দেখলাম তারা ভিডিও করছিল, আর সে হেঁটে হেঁটে চলেই যাচ্ছে। সেখানে কি এমন একজনও ছিল না যে তার কাছে ছুটে যেয়ে তাকে সান্ত্বনা দেয়, তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেয়? না। আজ আমরা সেইখানে মনুষ্যত্বের কবর দেখতে পেয়েছি। পুরো বিশ্ব যেখানে 4th জেনারেশন, 5th জেনারেশন, এমনকি 6th জেনারেশনের যুদ্ধবিমান তাদের সেনাবাহিনীতে সংযুক্ত করেছে, বাংলাদেশ কেন এখনো সেই 50 বছর পুরনো F7 বিমান দিয়ে তাদের প্রশিক্ষণ কাজ চালিয়ে যাচ্ছে? F7 বিমানটি মূলত রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর কপি ভার্সন, যেটা চীন বানিয়েছিল। চীন সেটি আপডেট করে F7 BGI নামে বাংলাদেশের জন্য একটি সংস্করণ তৈরি করে। 2012 সালে বাংলাদেশ মোট 16টি F7 BGI এই বিমানটি চীনের কাছ থেকে ক্রয় করে। প্রশ্ন হলো, বাংলাদেশের কি সামর্থ্য নেই 4th জেনারেশনের আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করার? উত্তর হলো হ্যাঁ, আছে। আপনারা হয়তো জানেন 2009 এর পর থেকে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যেগুলো দিয়ে প্রতি বছর আনুমানিক 200টি 4th জেনারেশন যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব ছিল। এই যে ইনসিডেন্টটা হলো, এটার জন্য দেখতে গেলে আমরাও দায়ী। কারণ হলো, আমরা এটা নিয়ে কখনো প্রশ্ন করিনি। দেশে যে অর্থ পাচার হতো, আমরা কখনো প্রশ্ন করিনি। আমরা এটা ডাল ভাত এরকম নিয়ে নিয়েছিলাম যে না, এটা হবে, হচ্ছিল তাই। সামনে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে, তারা যে এমন করবে না, কে জানে। আমরা কেন দায়ী? আপনারা নিউজে শুনেছেন বা দেখেছেন, মাইলস্টোনে যেখানে রিক্সা ভাড়া 50 টাকা ছিল, এই ঘটনার পরে সেখানে রিক্সা ভাড়া 100 টাকা, 200 টাকা, 400 টাকা পর্যন্ত ঠেকেছে। সিএনজি ভাড়া 200 টাকা ছিল, সেটা 1000 টাকা পর্যন্ত ঠেকেছে। পানির দাম 20 টাকা ছিল, সেটা 600 টাকা পর্যন্ত ঠেকেছে। আসলে ভেজাল হলো আমাদের রক্তে। আমরা যে সুযোগ পাই, আমরা ছাড়বো না দুর্নীতি করতে। এই জন্যই আমরা দায়ী। ভবিষ্যৎ যেই সরকারি আসুক, তারা দুর্নীতি করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা দেখেছি সেনাবাহিনী মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে লেগেছে। কিছু কিছু ভিডিও থেকে দেখেছি সেনাবাহিনী ছাত্রদের মারছে। কেন? ধারণা করা হচ্ছে তারা সংবাদ মাধ্যমে আসল মৃতের সংখ্যাটি প্রকাশ করছিল। কারণ আমরা জানি ঘটনাস্থলে সেনাবাহিনীর আগে ছাত্ররাই পৌঁছিয়েছিল। কি লাভ মৃতের সংখ্যা লুকিয়ে?
যেখানে প্রত্যক্ষদর্শীরা বলছে কেউ কেউ নিজের হাতে 10টা লাশ ওই স্থান থেকে বের করেছে, কেউ বা বলছে 2টা লাশ সে বের করেছে। সেনাবাহিনী বা সরকার পক্ষ বলছে এখন পর্যন্ত, আজ সকাল পর্যন্ত 25টা লাশ পাওয়া গেছে। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী, যারা ওই টাইমে ওখানে উপস্থিত ছিল, তাদের ভাষ্যমতে মৃতের সংখ্যা 100, কারো কারো মতে 150 ছাড়িয়ে যেতে পারে। যদি মৃতের সংখ্যা কমিয়েই সেই সন্তানেরা তার মায়ের কোলে ফিরে যেতে পারে, তাহলে কমান। কিন্তু মৃতের সংখ্যা কমিয়ে আপনারা আপনাদের ব্যর্থতার দায় থেকে সরে আসতে পারবেন না। আপনারা বলতে পারবেন যে 20 জন মরেছে, 25 জন মরেছে, কিন্তু যে বাবা তার কাঁধে করে তার সন্তানের লাশ নিয়ে বাসায় ফিরবে, সেই বাবার মনে শুধু থাকবে আপনাদের জন্য ধিক্কার আর ঘৃণা। আমাদের প্রশ্ন থাকতে পারে যে স্কুল কলেজের পাশেই কেন ট্রেনিং এয়ারবেস তৈরি হয়েছে? আসলে ট্রেনিং এয়ারবেস তো আজ তৈরি হয়নি, সেটা তো অনেক আগেই তৈরি হয়েছে। স্কুল কলেজ নতুনভাবে তৈরি হয়েছে। আমরা এক সাবেক শিক্ষার্থীর কাছে জানতে পারি, আজ থেকে 7 থেকে 8 বছর আগে সেখানে একটা প্রোটেস্ট হয়েছিল। তৎকালীন হাসিনা রেজিম বলেছিলেন যে ট্রেনিং এয়ারবেসের পাশে কোনো স্কুল কলেজ, এত বড় বিল্ডিংয়ের কোনো স্কুল কলেজ নির্মাণ করেন না। কিন্তু তখনকার প্রিন্সিপাল ছাত্রদের নিয়ে প্রোটেস্ট করে সেখানে বিল্ডিং বানায়। আচ্ছা, অনেক তো নেগেটিভ কথা বললাম, এবার কিছু পজিটিভ কথা বলি। স্যালুট সেই শিক্ষিকাকে যিনি তার জীবন বাজি রেখে 20 জন শিক্ষার্থীকে বাঁচিয়েছেন। তিনি প্রমাণ করেছেন মাতা পিতার পরেই শিক্ষকের স্থান। তার নাম মিস মাহেরিন। আমরা দেখেছি যখন ইমার্জেন্সি রক্তের প্রয়োজন, তখন কর্মব্যস্ততা বাদ দিয়ে অনেকজন রক্ত দিতে বিভিন্ন মেডিকেলে দৌড়ে বেরিয়েছেন। যখন বিমানটি বিধ্বস্ত হয়, তখন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এমনও শিক্ষার্থী দেখেছি ছোট ছোট বাচ্চাদের বাঁচাতে যেয়ে তাদের হাত আগুনে ঝলসে গেছে। পরিশেষে আমরা দেখি বাংলাদেশে মানুষের জীবনের ন্যূনতম মূল্যটাও নাই। এই দেশে জীবিত থাকাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আর আমরা বেঁচে থাকার জন্য স্ট্রাগল করি। ধন্যবাদ সবাইকে।